আজ আমি আপনাদের যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটি ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসের একটি সত্যি ঘটনার উপর নির্মিত হয়েছিল। সোমালিয়া উপকূলের কুখ্যাত জলদস্যুরা যখন তাকে বন্দি করে নিয়ে যায় এবং কিভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তার জাহাজের সদস্যদেরকে নিয়ে, সেটি আজ জানতে চলেছেন আপনারা। আপনাদেরকে স্বাগতম আমার চ্যানেলের প্রথম ভিডিওতে। বলে রাখি, আমার ভিডিওতে কমেন্টকারীদের মধ্যে একজন ভাগ্যবান পাবেন 200 টাকা ফ্লেক্সিলোড অথবা সেন্ট বানি। তো চলুন শুরু করি। মুভিটির নাম ক্যাপ্টেন ফিলিপস। গল্পের শুরু সোমালিয়ার একটি সমুদ্র সৈকত থেকে। একটি গাড়িতে করে কিছু লোক সেখানে আসেন, যাদের সবার কাছে আধুনিক অস্ত্র রয়েছে। তারা আসার আগে থেকেই সেখানে থাকা কিছু লোকেরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, তোমাদের এবার বড় একটি জাহাজ ধরে আনতে হবে। আসলে এরা সবাই সোমালিয়ান ভয়ঙ্কর দস্যু। তাদের সাথে সবাই যেতে চাইছিল জাহাজ ডাকাতির জন্য, কারণ তাদের সবারই দরকার ছিল টাকার। তারা এখান থেকে একটি বড় আর একটি ছোট নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। এরপর তারা তাদের রাডার দিয়ে অন্য জাহাজের অবস্থা দেখার চেষ্টা করছিল, কিন্তু তারা দেখে সব জাহাজগুলো একে অপরের সাথে প্রায় পাশাপাশি অবস্থান করছে, তাই তাদের কারোর উপর আক্রমণ করা সম্ভব নয়। ঠিক তখনই তারা একটি জাহাজ দেখতে পায় যেটা একটু দূরে দূরে অবস্থান করছিল, আর এই জাহাজটি বুমবাসে যাচ্ছিল। জলদস্যুরা এই জাহাজটির কমিউনিকেশন সিস্টেম হ্যাক করে ফেলে, যার কারণে জাহাজটির ভিতরে সব কথা তারা শুনতে পারছিল। ফলে তারা জানতে পারে জাহাজটি তাদের জলসীমার মধ্যে দিয়েই যাবে। এরপরে আসে মুভির মেইন হিরো, দ্য ক্যাপ্টেন ফিলিপস, অর্থাৎ রিচার্ড ফিলিপস। ফিলিপস ভালোভাবেই জানে তার জাহাজ যে রাস্তা দিয়ে যাচ্ছে সেখানে প্রতি মুহূর্তে রয়েছে জলদস্যুদের আক্রমণের সম্ভাবনা। তাই ক্যাপ্টেন ফিলিপস প্রথম থেকেই খুব সাবধানে। হঠাৎ করেই ক্যাপ্টেন ফিলিপস দেখে তার জাহাজের দিকে দুটি নৌকা খুব জোরে আসছে। তাই সে রাডারের গতিসীমা পর্যবেক্ষণ করতে চলে যায় আর নিশ্চিত হয় যে এটি তাদের আক্রমণের জন্যই আসছে। আর তখনই সে তার ক্রু মেম্বারদেরকে ডেকে জাহাজটিকে বাঁ দিকে ঘোরাতে নির্দেশ দেয়। এতে সে আরও নিশ্চিত হয় যখন পেছনের নৌকা দুটিও বাঁ দিকে ঘুরে চলে। এখন ফিলিপস পুরোপুরি বুঝে যায় যে এরা নিশ্চিত জলদস্যু। এরা তাদের জাহাজ লুটবার উদ্দেশ্যেই তাদের পিছু নিয়েছে। ফিলিপস সঙ্গে সঙ্গে এই ঘটনা দুবাইয়ে অবস্থিত ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশনকে জানিয়ে দেয়। এখানকার অপারেটর তাকে জানায় যে সে তার কমপ্লেন রেজিস্টার করেছে। সে তাকে আরও বলে, আপনি জাহাজের সকল দরজা বন্ধ করে দিন। এরা জলদস্যু না হয়ে মাছ ধরতে আসা জাহাজও হতে পারে বা জেলেও হতে পারে। ফিলিপস ফোন কাটার আগে তাকে জানায় এরা আর যাই হোক মাছ ধরা জেলে হতে পারে না। সে আবার দূরবীন দিয়ে ওই নৌকা দুটির দিকে তাকায়। এখন এরা তার থেকে মাত্র 1 মাইল দূরে। ফিলিপস আরও লক্ষ্য করেন তাদের হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, অর্থাৎ এটা কনফার্ম যে এরা সকলেই জলদস্যু। ফিলিপস ফোন করে পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করে, আর ফিলিপস পুলিশকে বলে, দুটি নৌকায় করে কিছু লোক আমাদেরকে ধাওয়া করেছে। এদের কাছে অনেক অস্ত্র রয়েছে, হতে পারে এদের পিছনে আরও কোনো লোক আসছে। আসলে ফিলিপস বুঝতে পারছিল জলদস্যুরা তাদের প্রত্যেকটা কথা শুনতে পারছে। তাই কয়েক সেকেন্ড পরেই সে তার গলার ভয়েস পরিবর্তন করে বলে, 5 মিনিটের মধ্যে তোমাদের কাছে আর্মির হেলিকপ্টার সাহায্য করার জন্য যাচ্ছে। আসলে এবারেও ফিলিপস এর সাথে পুলিশের কোনো যোগাযোগ হয়নি। সে নিজেই নিজের গলার ভয়েস পরিবর্তন করে পুলিশের হয়ে কথা বলছিল, যাতে করে জলদস্যুদের বিপথে পরিচালিত করা যায়, কারণ তার কথা তারা শুনছিল। আর এর ফলে ফিলিপস যেরকম ভাবছিল ঠিক সেরকমই ঘটে যায়। ওরা ভয় পেয়ে পালিয়ে যায়। আবার সেই বড় বোটের প্রধান লোকটাও ভয় পেয়ে জাহাজটিকে পিছু নিতে আর সাহস পায় না। কিন্তু এখনও একটা ছোট নৌকা, যেটাতে 4 জন জলদস্যু রয়েছে, তারা এখনও জাহাজটিকে পিছু নিচ্ছিল। ফিলিপস তার মেম্বারদেরকে বলে এদের বড় বড় ঢেউয়ের মধ্যে ফেলে মারতে। তাই সে জাহাজটি একবার বামে আর একবার ডানে ঘোরাতে থাকে। এর ফলে জাহাজের পিছনে বিশাল বিশাল ঢেউ হতে থাকে, যার ফলে জলদস্যুদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়, আর সেটি সেখানেই থেমে যায়। আর ফিলিপস এর জাহাজ তাদের থেকে অনেক দূরে চলে যায়। রাতে ফিলিপস খাবার শেষে সবার সঙ্গে আলোচনা করে জলদস্যুরা আবার আক্রমণ করলে কি কি পদক্ষেপ নিতে হবে। ফিলিপস সবাইকে বলে, আজ আমরা ওদের যেভাবে আটকিয়েছি ঠিক সেভাবেই ওদেরকে আটকাবো।
এবং সবাইকে সতর্ক থাকতে হবে। ফিলিপস আরও বলে, আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। ক্যাপ্টেন ফিলিপসের কথা শুনে তাদের মধ্যে থাকা একজন উপস্থিত বলতে থাকে, আমাদের কাজ জলদস্যুদের সাথে লড়াই করা নয়, আমরা শুধুমাত্র জাহাজটি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার দায়িত্বে। আমরা কি জাহাজটা অন্য কোনো রুট দিয়ে নিয়ে যেতে পারি না? আমরা এদের এরিয়ার বাইরে পৌঁছে যেতে পারলে আর কোনো সমস্যা থাকবে না। আর এমনিতে যদি জাহাজটা ফুল স্পিডে চালাতে পারি তাহলে জাহাজটা 8 ঘন্টার ভেতরে 100 থেকে 150 মাইল এগিয়ে যেতে পারে। ক্যাপ্টেন ফিলিপস তাদের সবাইকে বোঝায়, আফ্রিকার যে অঞ্চলে আমরা এখন রয়েছি সেখানে জলদস্যুর 5টা আলাদা আলাদা টিম কাজ করে। প্রত্যেক 300 মাইল অন্তর অন্তর আমাদের জলদস্যুদের মুখোমুখি হতে হবে। তাই আমাদের সঠিক গন্তব্য অর্থাৎ মোম্বাসা যাবার জন্য এই পথেই অগ্রসর হতে হবে। অন্য কোনো উপায় আমাদের হাতে নেই। কিন্তু পরের দিন সকাল হলে দেখা যায় যে বোটটির ইঞ্জিন খারাপ হয়েছিল সেটি আবার জাহাজের পেছনে ধাওয়া করেছে। ক্যাপ্টেন ফিলিপস তা দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে উদ্বুদ্ধ হয়। এবারে সে পুলিশের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। সে তাদের জানায় যে কিছু জলদস্যু তাদের জাহাজের উপর আক্রমণ করতে চলেছে। সামুদ্রিক পুলিশ তাদেরকে জানায়, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সাহায্য পাঠানোর ব্যবস্থা করছি। জলদস্যুদের ছোট বোটটি জাহাজের কাছাকাছি এসে পড়লে ক্যাপ্টেন ফিলিপস বাইরের দিকে থাকা এক্সটার্নাল প্রেসারগুলো চালু করতে নির্দেশ দেয়, যাতে তীব্র জলের ফোর্সে ছোট নৌকাটি অর্থাৎ ছোট বোটটি জাহাজের ধারে কাছে ঘেঁষতে না পারে। জাহাজ থেকে জলদস্যুদের উপর বিভিন্নভাবে আক্রমণ করা হলেও শেষ পর্যন্ত তাদের 4 জন জাহাজের উপর উঠতে সক্ষম হয়ে যায়। ক্যাপ্টেন ফিলিপস এখন বুঝে যায় যে তার জাহাজ হাইজ্যাক হয়ে গেছে। তবে সে তার হাতে থাকা ওয়্যারলেস ওয়াকিটকি দিয়ে সমস্ত ক্রু মেম্বারদেরকে নিচে ইঞ্জিন রুমে লুকিয়ে যেতে বলে। সে তাদের বলে, আমি চাই না ওরা কাউকে বন্দি বানাক, যতক্ষণ পর্যন্ত না আমি বাইরে বেরোবার পাসওয়ার্ড সাপার টাইম বলছি। কেউ বাইরে বেরোবে না। 4 জলদস্যু ক্যাপ্টেন ফিলিপসের কেবিনে পৌঁছে গেছে। এরা কেবিনে পৌঁছে ক্যাপ্টেন ফিলিপস ও তার 2 জন সঙ্গীকে বন্দী করে ফেলে। এদের যে সর্দার তার নাম মুসা। সে ক্যাপ্টেন ফিলিপসকে বলে, তোমাকে ভয় পাওয়ার দরকার নেই, আমি এখানে কাউকে মারতে আসিনি, আমরা এসেছি শুধু সমঝোতা করতে। ফিলিপস তাদের বলে, এই পুরো জাহাজে খাবার দাবার আর কিছু কাগজ ছাড়া আর কিছুই নেই, আর আমার কাছে $30,000 মতো টাকা রয়েছে। যদি তোমরা চাও ওই টাকা নিয়ে তোমরা চলে যেতে পারো। এ কথা শুনে জলদস্যুদের সর্দার ক্যাপ্টেন ফিলিপসকে বলে, আমরা ভিখারি না, তুমি তোমার সব মেম্বারদেরকে উপরে আসার জন্য নির্দেশ দাও। ক্যাপ্টেন ফিলিপস ফোনের মাধ্যমে জাহাজের মেম্বারদের উদ্দেশ্য করে ঘোষণা করে, যে যেখানে আছো সবাই জাহাজের দিকে চলে আসো। কিন্তু যেহেতু সে বাইরে আসার পাসওয়ার্ড সাপার টাইম বলেনি, তাই ক্রু মেম্বাররা কেউ বাইরে আসেনি। সাথে তারা নিজে থেকে জাহাজের ইঞ্জিনটা বন্ধ করে দেয়। মুসা ক্যাপ্টেন ফিলিপসকে জাহাজের ইঞ্জিন বন্ধ হওয়ার কারণ সম্পর্কে জানতে চায়। ক্যাপ্টেন ফিলিপস বলে, আমরা জাহাজটিকে অনেকক্ষণ বেশি স্পিডে চালিয়েছি, হতে পারে সেজন্যই ইঞ্জিন বসে গেছে। এরপর মুসা নিজেই অ্যানাউন্স করে, নিচে তোমরা যারা রয়েছো তারা যদি তাড়াতাড়ি করে ডেকের উপরে না আসো, উপস্থিত না হও, তাহলে প্রতি 1 মিনিটে আমরা তোমাদের একজন করে সঙ্গীকে গুলি করে মেরে ফেলবো। কিন্তু এই ঘোষণা পরেও কেউ বাইরে আসে না, কারণ ক্যাপ্টেন ফিলিপসের ঘোষণা ছিল সাপার টাইম না শোনা পর্যন্ত তাদের কেউ ইঞ্জিন রুম থেকে বেরোবে না। এরপর ক্যাপ্টেন মুসার সাথে কথা বলে। ক্যাপ্টেন উপস্থিত তার সঙ্গীদের না মারার জন্য তাকে কনভিন্স করে। মুসা তাকে বলে, আমি নিজে গিয়ে চেক করতে চাই। সে আসলে সব ক্রু মেম্বারদের খুঁজে উপরে নিয়ে আসতে চায়, যাতে তাদের বন্দি বানানো যায়। ক্যাপ্টেন তাকে বলে, নিচে এমার্জেন্সি লাইট অন আছে, আর তা বন্ধ হয়ে গেলে আমরা কিছুই দেখতে পারবো না। লক্ষ্য রাখতে হবে যেন এগুলো বন্ধ না হয়ে যায়। আর এই কথাগুলো যখন সে বলছিল তখন তার হাতে থাকা ওয়াকিটকির বোতামটি সে চেপে রেখেছিল। তাই ইঞ্জিন রুমে থাকা অবস্থাতেই ক্যাপ্টেনের এই কথাগুলো শুনতে পায় তার ক্রুরা। তারা বুঝে যায় যে ক্যাপ্টেন তাদের ইমার্জেন্সি লাইট বন্ধ করে দেবার জন্য সংকেত দিচ্ছে। লাইট জ্বলতে থাকলে ওরা এখানে এসে পড়বে, এতে তাদের সকলকে সহজে খুঁজে ফেলা যাবে। তাই তাদের মধ্যে একজন জেনারেটর বন্ধ করতে যায়, আর একজন যায় জলের বন্দোবস্ত করতে। অন্যদিকে ক্যাপ্টেন ফিলিপস মুসা ও তাদের সঙ্গীদেরকে কেবিন থেকে নিচের দিকে নামতে শুরু করে। ক্যাপ্টেন জেনে বুঝে তাদের 2 জনকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তার সঙ্গীরা নেই। মুসা এবার একটা ম্যাপ দেখতে পায় যেটা জাহাজের দেয়ালে আটকানো ছিল। সেটাতে সে ইঞ্জিন রুম খুঁজে পেয়ে যায়।
সেখানে সে লক্ষ্য করে যে ইঞ্জিন রুমটি জাহাজের একবারে সামনের দিকে রয়েছে। সে ক্যাপ্টেন ফিলিপসকে বলে, আমি সবার প্রথমে ইঞ্জিন রুমটা দেখতে চাই। জাহাজের ইঞ্জিন হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল, আমাকে দেখতে হবে। ফিলিপস মুসাকে বলে, ইঞ্জিন রুমে যেতে চাইলে তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু সেখানে যেতে গেলে আমাদের পর্যাপ্ত পরিমাণ জল নিতে হবে, কারণ সেখানে ইলেকট্রিসিটি নেই, আর সেখানকার পরিবেশ ভীষণ রকমের গরম। কিছুক্ষণ পর তারা তিনজন মিলে নিচে জল আনতে যায়। এখানে কিন্তু সেই লোকটা আগে থেকেই ছিল যে কিছুক্ষণ আগে ইঞ্জিন রুম থেকে জল আনতে গিয়েছিল। ফিলিপস তাকে এখানে দেখতে পায়। লোকটা কোল্ড স্টোরেজের ভেতরে লুকিয়েছিল, আর এই জায়গাটাও ছিল ঘুটঘুটে অন্ধকার। যখন মুসার সহকারী সে ঘরে প্রবেশ করছিল, ক্যাপ্টেন ফিলিপস তাকে বলে ওঠে, তুমি পায়ে কিন্তু কিছু পরোনি, তোমার কিন্তু চোট লেগে যেতে পারে। এবার তারা তিনজন সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। ক্যাপ্টেন ফিলিপস জল আনতে নামার তার ক্রু মেম্বারটিকে বাঁচিয়ে দেয়, কিন্তু পরক্ষণে তাকে বুঝিয়ে দেয় যে জলদস্যুদের একজন খালি পেয়ে চলাফেরা করছে। তাই সে নিজের ওয়াকিটকি দিয়ে ইঞ্জিন রুমের সবাইকে জানায়, ওরা তোমাদের দিকে আসছে, ওরা কিন্তু খালি পায়ে রয়েছে, তাই সম্ভব হলে ইঞ্জিন রুমে ঢোকার দরজা বা মেঝেতে কিছু কাচের টুকরা রেখে দাও, যাতে ওদের আহত করা যায়। তারা তার কথা মতো সেখানে ভাঙা কাচের টুকরো রেখে দেয়। আর যখনই ফিলিপস মুসা আর তার সঙ্গী ইঞ্জিন রুমে ঢুকতে যায়, ঠিক তখন মুসার সঙ্গীর পায়ে কাঁচ ঢুকে যায়, আর তার পায়ের নিচের দিকটা একবারেই ফালা ফালা হয়ে যায়। যন্ত্রণায় কাতরাতে থাকে সে। এরপর তারা তিনজন ইঞ্জিন রুমে প্রবেশ করে, আর এখানেই সমস্ত ক্রু মেম্বাররা লুকিয়ে আছে। ঠিক এই সময়ে সমস্ত এমার্জেন্সি লাইটগুলো নিভে যায়। যেই লোকটি জেনারেটর বন্ধ করতে গিয়েছিল, সে এখন সেটা বন্ধ করে দিয়েছে। লাইট অফ হয়ে যাওয়াতে মুসা প্রচন্ড রেগে যায়। ক্যাপ্টেন ফিলিপসকে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে, চালাকি করলে এর কিন্তু ফল মারাত্মক হবে। ফিলিপস তাকে বলে, আমি তো তোমার সাথেই রয়েছি, এসব কি হচ্ছে এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমাদের এখন উপরে যাওয়া উচিত, এই অন্ধকারে আমরা এখানে কাউকেই খুঁজে পাবো না। মুসা তাকে বলে, আমি তোমার সঙ্গীদের খুঁজে বের করবই। মুসার সঙ্গী যার পা কেটে গেছে সে প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছিল। তা দেখে মুসা ফিলিপসকে বলে, তুমি একে নিয়ে উপরের কেবিনে যাও, আমি বাকিদের খুঁজে উপরে নিয়ে আসছি। এরপর ফিলিপস আর মুসার সঙ্গী উপরে চলে আসে। এদিকে ইঞ্জিন রুমে মুসা ফিলিপসের সঙ্গীদের খোঁজে তল্লাশি চালাতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিলিপস এর সঙ্গীদের হাতে সে নিজেই বন্দী হয়ে যায়। ক্যাপ্টেন ফিলিপস আর পায়ে আঘাত পাওয়া সেই ছেলেটি এরপর কন্ট্রোল রুমে ফিরে আসে। আর ঠিক সেই সময় ইঞ্জিন রুম থেকে ক্রু মেম্বাররা রেডিও মারফত জলদস্যুদের জানায়, তোমাদের সর্দার আমাদের হাতে বন্দী রয়েছে, তোমরা যদি চাও তার জীবন বাঁচাতে তাহলে এক্ষুনি ক্যাপ্টেন ফিলিপসকে ও তার সহকারী যারা কন্ট্রোল রুমে ছিল তাদেরকে ছেড়ে দিতে। ক্যাপ্টেন ফিলিপস রেডিও মারফত মুসার সাথে কথা বলে, তাকে জানায়, আমি জানি তোমাদের নৌকা এখন তোমাদের সাথে নেই, আমরা তোমাদের জন্য লাইফ বোটের বন্দোবস্ত করে দিতে পারি। এছাড়াও আমাদের কাছে যে $30,000 আছে সেটা আমাদের কাছ থেকে তোমরা নিতে পারো, এবং এই যুদ্ধটা এখানেই থামাও। মুসা এই ডিলে রাজি হয়ে যায়। এরপর ক্যাপ্টেন ফিলিপস $30,000 বের করে আর সেখানে উপস্থিত তিনজন জলদস্যুর একজনকে লাইফ বোট কিভাবে অপারেট করতে হবে তা বোঝাতে থাকে। এরপর মুসাকে তাদের সামনে নিয়ে আসা হয়। ক্যাপ্টেন ফিলিপসকে জোর করে লাইফ বোটে ঢোকানো হয়, আর মুসার সঙ্গীরা বন্দুক দেখিয়ে মুসাকে ছেড়ে দেবার জন্য বলতে থাকে। মুসাকে ছাড়লে তবেই ফিলিপসকে লাইফবোট থেকে ছেড়ে দেওয়া হবে। ক্যাপ্টেন ফিলিপসের কথা মতো তার সঙ্গীরা মুসাকে ছেড়ে দেয়। মুসা লাইফবোটে এসে পৌঁছায়, আর তারপর সে তার আরেকজন সঙ্গীকে ইশারা করে। ইশারা পাওয়ার সঙ্গে সঙ্গেই সে তার হাতে থাকা বন্দুকের পিছন দিয়ে ক্যাপ্টেন ফিলিপসকে আঘাত করে, আর লাইফবোটের দরজাটা বন্ধ করে সেটাকে সমুদ্রের মধ্যে নামিয়ে নেয়। ক্যাপ্টেন ফিলিপস এখন এই চারজন জলদস্যুর হাতে বন্দী। তারা তাকে অপহরণ করে নিজেদের আস্তানায় নিয়ে যাওয়ার জন্য যাচ্ছে। ক্যাপ্টেন ফিলিপসের ক্রু মেম্বাররাও তাদের জাহাজের ইঞ্জিন স্টার্ট দিয়ে ওই লাইফবোটের পেছনে পেছনে যেতে থাকে। ক্রু মেম্বাররা চাইছিল না যে তাদের ক্যাপ্টেন তাদের চোখের সামন থেকে দূরে কোথাও চলে যাক। ক্যাপ্টেন ফিলিপসের অপহরণের বার্তা এবার ইউএস নেভির কাছে এসে পৌঁছায়। তারা খুব তাড়াতাড়ি কিছু ক্যামেরা লাগানো ড্রোন সেখানে পাঠিয়ে দেয়। ড্রোনগুলো তাদের ক্যামেরার মাধ্যমে সারাক্ষণ লাইফবোটটির উপর নজর রাখছিল, যাতে করে তারা দেখতে পায় আসলে লাইফবোটটি সোমালিয়ার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে তাদের মতো আরো অনেক জলদস্যুরা রয়েছে। ক্যাপ্টেন ফিলিপসকে সেখানে নিয়ে গিয়ে সে যে কোম্পানির হয়ে কাজ করে তাদের থেকে ক্যাপ্টেন ফিলিপসকে ছাড়ানোর জন্য মোটা রকমের মুক্তিপণ আদায় করতে চায়। এরই মধ্যে এই চারজন দস্যু নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে। তারা নেশা করার জন্য যে গাছের পাতাগুলো এনেছিল সেগুলো এখন প্রায় শেষ হয়ে এসেছে। এই কারণে একে অপরকে দোষারোপ করতে গিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়।
এরপর তাদের সাথে ইউএস নেভির কন্ট্রোল রুম থেকে যোগাযোগ করা হয়। এখন ইউএস নেভির জাহাজটি তাদের লাইফ বোটের কাছাকাছি পৌঁছে গেছে। ইউএস নেভির জাহাজ দেখে তাদের 4 জন প্রচণ্ডভাবে ঘাবড়ে যায়। নেভির কমান্ডার তাদের উদ্দেশ্যে বলতে থাকে, দেখো আমরা তোমাদের সবাইকে ছেড়ে দিব এবং তোমাদের চলে যাওয়ার জন্য সেফ মেসেজ করে দেব। তোমরা শুধু ক্যাপ্টেন ফিলিপসকে নির্বিঘ্নে তার জাহাজে ফিরিয়ে দাও। মুসা তার কথার উত্তরে জানায়, আমরা কোনো সন্ত্রাস নই, আমরা সাধারণ মানুষ, সমুদ্রে মাছ ধরাই আমাদের কাজ। কিন্তু তা সত্ত্বেও ক্যাপ্টেন ফিলিপসকে মুক্তি দিতে নারাজ থাকে। সে নেভির কমান্ডারকে জানায়, আমরা ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু তার বদলে আমাদের $10 মিলিয়ন দিতে হবে। কমান্ডার মুসাকে বলে, তুমি যা চাইছো সেটা অতটা সহজ কাজ নয়, এটা করতে গেলে অনেক সময় লাগবে, আর যতক্ষণ না টাকা এসে পৌঁছাচ্ছে ততক্ষণ আমরা তোমাদের খাবার ও জল দিয়ে সাহায্য করতে চাই। মুসা এতে রাজি হয়ে যায়, কারণ তাদের কাছে এই সময়ে খাবার ও জল দুটোর একটাও পর্যাপ্ত পরিমাণে ছিল না। কিছুক্ষণের মধ্যে ইউএস নেভির দুটো ছোট বোট তাদের লাইফ বোটের কাছে এসে পৌঁছায়। তারা তাদেরকে বলে, আমরা প্রথমে ক্যাপ্টেন ফিলিপসকে দেখতে চাই। এরপর তারা ক্যাপ্টেন ফিলিপসকে বাইরে বের করে ক্যাপ্টেন ইউএস নেভির থেকে জানতে চায়, আমার পরিবার কি জানে আমি এখন কোথায় আছি? সে তাকে জানায়, হ্যাঁ, আমরা আপনার পরিবারকে প্রতিটি মুহূর্তের খবর জানাচ্ছি। ক্যাপ্টেন ফিলিপস তাদেরকে বলে, আমার পরিবারকে এটাও জানাবেন যে লাইফ বোটের সিট নাম্বার 15-তে আমাকে বসানো হয়েছে। আসলে ইউএস নেভির উদ্দেশ্যে ক্যাপ্টেন ফিলিপসের এটা একটা ইন্ডিকেশন ছিল যে সে লাইফ বোটের ভেতরে কোন সিটে বসে আছে। এদিকে মুসার সঙ্গীরা যখন দেখে মুসা ইউএস নেভির সঙ্গে ক্রমাগত কথা বলে যাচ্ছে, সে ক্যাপ্টেন ফিলিপসের কানের পাশ দিয়ে গুলি চালিয়ে দেয় আর এর সাথে মুসাকে ভেতরে আসতে বলে। সে মুসাকে বলে, তোমরা ওদের সাথে বেশি কথা বলার কোনো দরকার নেই। এদিকে নেভির সদস্যরা গুলির আওয়াজ শুনে তাদের বোট দুটিকে জাহাজে ফিরে আসতে বলে। এরপর আর একবার মুসাকে রেডিওতে কল করা হয়। নেভি তার কাছে জানতে চায় ক্যাপ্টেন ফিলিপস সুস্থ আছে কিনা। তারা ক্যাপ্টেন ফিলিপসের সাথে রেডিওতে কথা বলতে চায়। ক্যাপ্টেন ফিলিপস নেভিকে জানায় যে সে সুস্থ আছে। এরপর রাত্রি নেমে আসে। এবার এরা খুব তাড়াতাড়ি সোমালিয়ার উপকূলে পৌঁছে যাবে। আর এরা যদি সোমালিয়া পৌঁছে যায়, ইউএস নেভির আর্মি চাইলেও ক্যাপ্টেন ফিলিপসকে সহজে খুঁজে পাওয়া যাবে না। এই সময়ে ক্যাপ্টেন টয়লেট যাবে বলে তাদেরকে অনুরোধ করে। তারা তাকে টয়লেটে যাওয়ার অনুমতিও দেয়। টয়লেট যাওয়ার সময় তারা ক্যাপ্টেনের সাথে সেই ছেলেটিকে বাইরে পাঠায় যার পায়ে কাচের টুকরো ফুটেছিল। ক্যাপ্টেন ফিলিপস তাকে জলে ধাক্কা মেরে ফেলে দেয় আর নিজেও অন্যদিকে জলে ঝাঁপিয়ে পড়ে। সে সাঁতার কেটে ইউএস নেভির বড় জাহাজের দিকে অগ্রসর হবার চেষ্টা করতে থাকে। ইউএস নেভি মুহূর্তের মধ্যে বুঝতে পারে যে জলের মধ্যে দুজন লোক ঝাঁপ দিয়েছে, কিন্তু অন্ধকার থাকায় তারা বুঝে উঠতে পারে না যে তাদের একজন ক্যাপ্টেন ফিলিপস কিনা। ইউএস নেভি কোনো রকম অ্যাকশন নেবার আগেই মুসা লাইফ বোটটি নিয়ে ক্যাপ্টেন ফিলিপসের কাছে পৌঁছে যায় আর আবার তাকে ধরে জোর করে লাইফ বোটে ঢুকিয়ে দেয়। এরপর এখানে হেলিকপ্টার নিয়ে ইউএস সিল এসে পড়ে, যারা চারদিক থেকে তাদের লাইফ বোটটিকে ঘিরে ফেলে। ইউএস সিল তাদেরকে বলে, তোমরা যা খুশি করে নাও, তোমাদের কিছুতেই আমরা সোমালিয়া উপকূলে যেতে দেব না। আর যদি তোমরা ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দাও তবেই আমরা তোমাদের এখান থেকে যেতে দেব। কিন্তু জলদস্যুরা জানতো তারা ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দিলেও ইউএস সিল এখান থেকে কোনোভাবেই তাদেরকে সোমালিয়া ফেরত যেতে দেবে না। তাই মুসা ক্যাপ্টেন ফিলিপসের মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে বাইরে নিয়ে আসে আর তারপর ভিডিও বার্তায় সে জানায়, যদি তোমরা কোনো রকম চালাকি করো তাহলে আমরা গুলি করে ক্যাপ্টেন ফিলিপসের খুলি উড়িয়ে দেব। ইউএস নেভির অন্য একজন অফিসার রেডিও মারফত মুসাকে জানায়, আমরা তোমাদের বসের সাথে কথা বলে নিয়েছি। এর সাথে সে তাদের 4 জনের নাম ও আইডি মুসাকে জানায়। সে আরও জানায়, আমরা তোমাদের সাথে সমঝোতা করতে রাজি আছি, কিন্তু এর জন্য তোমাদের কোনো একজনকে আমাদের এখানে আসতে হবে। মুসা তার কথা শুনে সেখানে যেতে রাজিও হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ইউএস নেভির দুটো বোট তাদের লাইফ বোটের কাছে পৌঁছায়। তারা লাইফ বোটের একটি লিভারে একটি দড়ি লাগিয়ে দেয় যাতে লাইফ বোটটি তাদের কন্ট্রোলে থাকে। এর সাথে সাথে তারা তাদের লাইফ বোটটিকেও একটি কমিউনিকেশন ডিভাইস লাগিয়ে দেয় যাতে লাইফ বোটের ভেতর তারা যা কথা বলছে সব যেন ইউএস নেভি সিলরা শুনতে পায়। নেভির লোকেরা ক্যাপ্টেন ফিলিপসকে পড়ার জন্য একটি স্যুট দেয় আর বলে সে যেন নিজের 15 নম্বর সিটে গিয়ে চুপচাপ বসে থাকে। আর তারপর তারা সমঝোতা করার জন্য মুসাকে সেখান থেকে বড় জাহাজে ফিরে নিয়ে আসে। বাকি 3 জন জলদস্যুর লাইফ বোটটির দিকে বড় বড় লাইট জ্বালানো হয়। এর ফলে তারা সামনের দিকে কোনো কিছুই দেখতে পায় না। এরপর ইউএস নেভি স্নাইপারসদের কাজে লাগানো হয়। এরা লাইফ বোটের 3 জন জলদস্যুর দিকে তাদের টার্গেট নেয়, কিন্তু একসাথে তাদের 3 জনকে নিশানায় আনা সম্ভব ছিল না।
এবার তারা লাইফ বোটটিকে দড়ির সাহায্যে নিজের দিকে টানতে শুরু করে। জলদস্যুরা এই ব্যাপারটিকে অত গুরুত্ব দেয় না, কারণ তারা ভেবেছিল তাদের একজন এখনও তাদের সঙ্গে রয়েছে আর ইউএস নেভির সাথে তাদের সমঝোতা হতে চলেছে। এদিকে ক্যাপ্টেন ফিলিপস অনুভব করতে থাকে যে সে হয়তো এখান থেকে আর ফিরে আসতে পারবে না, কারণ এখানকার টেনশন আগের থেকে বহুগুণে বেড়ে গিয়েছে। তাই সে তার পরিবারের উদ্দেশ্যে একটি চিঠি লিখতে শুরু করে। ঠিক তখনই দস্যুদের একজন তাকে কিছু লিখতে দেখে ফেলে। ফিলিপসকে সে লিখতে বাধা দিলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। খুব তাড়াতাড়ি তারা ক্যাপ্টেন ফিলিপসকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে, হাত আর চোখ বেঁধে লাইফ বোটের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। এবার জলদস্যুদের সবাই বুঝতে পারে তাদের সাথে সমঝোতার নামে নাটক করা হচ্ছে। এদিকে এদের মধ্যে যে মেধাবী ও ভয়ঙ্কর জলদস্যু ছিল, সে ঠিক করে সে ক্যাপ্টেন ফিলিপসকে মেরে ফেলবে, যদিও তাদের বাকি দুইজন তাকে মারতে চাইছিল না। ইউএস নেভির স্নাইপাররা জলদস্যুদের টার্গেট করেছিল, তাদের নিশানায় দুজন চলে আসে। এই সময় অর্ডার আসে তাদের লাইফ বোটটি না টেনে স্থির করে রাখার জন্য। আর যখনই তাদের লাইফ বোটটি টানা বন্ধ হয়ে যায়, তখনই লাইফ বোটের ভেতরে তারা একটা ঝাঁকুনি অনুভব করে। ফলে সঙ্গে সঙ্গে জলদস্যুদের তিনজনেই টার্গেটে চলে আসে আর স্নাইপার দলটি একসাথে ফায়ার করে ও তিনজনকে একসাথে মেরে ফেলে। এরপর ক্যাপ্টেন ফিলিপসকে উদ্ধার করে নিয়ে আসা হয়, যদিও ক্যাপ্টেন ফিলিপস এখন গভীর ট্রমার মধ্যে রয়েছে। ইউএস নেভির মেডিকেল টিম এখন তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করছে। ক্যাপ্টেন ফিলিপসের জীবনে ফিরে পাওয়ার মধ্যে দিয়ে সিনেমাটির পরিসমাপ্তি ঘটে এবং মুসা এখন পর্যন্ত আমেরিকান জেলের মধ্যে বন্দী রয়েছে। প্রিয় বন্ধুরা, সিনেমাটি কেমন লাগলো? এরকম আরও সিনেমা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করার জন্য অনুরোধ করা হলো।